নমস্কার প্রিয় শ্রোতা, সবাইকে প্রাণের কবি চ্যানেলে স্বাগত। আপনারা প্লিজ প্রাণের কবি চ্যানেলে জুড়ে থাকুন, কারণ আজ থেকে আপনারা প্রাণের কবি চ্যানেলে নিয়মিতভাবে শুনতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অসামান্য অনবদ্য উপন্যাস গোরা। তাহলে দেরি না করে শুরু করছি গোরা প্রথম অধ্যায়। শ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়ি ঘোড়ার বিরাম নাই। ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে। যাহারা আপিসে কলেজে আদালতে যাইবে তাহাদের জন্য বাসায় বাসায় মাছ তরকারির চুপড়ি আসিয়াছে ও রান্নাঘরে উনান জ্বালাইবার ধোঁয়া উঠিয়াছে। কিন্তু তবু এত বড় এই যে কাজের শহর, কঠিন হৃদয় কলকাতা, ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন একটা অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে। এমন দিনে বিনা কাজের অবকাশে বিনয়ভূষণ তাহার বাসার দোতলার বারান্দায় একলা দাঁড়াইয়া রাস্তায় জনতার চলাচল দেখিতেছিল। কলেজের পড়াও অনেক দিন চুকিয়া গেছে, অথচ সংসারের মধ্যেও প্রবেশ করে নাই। বিনয়ের অবস্থাটা এইরূপ। সভা সমিতি চালানো এবং খবরের কাগজ লেখায় মন দিয়াছে, কিন্তু তাহাতে সব মনটা ভরিয়া উঠে নাই। অন্তত আজ সকালবেলায় কি করিবে তাহা ভাবিয়া না পাইয়া তাহার মনটা চঞ্চল হইয়া উঠিতেছিল। পাশের বাড়ির ছাতের উপরে গোটা তিনে কাক কি লইয়া ডাকাডাকি করিতেছিল এবং চড়ুই দম্পতি তাহার বারান্দার এক কোণে বাসা নির্মাণ ব্যাপারে পরস্পরকে কিচিমিচি শব্দে উৎসাহ দিতেছিল। এই সমস্ত অব্যক্ত কাকলি বিনয়ের মনের মধ্যে একটা কোনো অস্পষ্ট ভাবাবেগকে জাগাইয়া তুলিতেছিল। আলখাল্লা পড়া একটা বাউল নিকটে দোকানের সামনে দাঁড়াইয়া গান গাহিতে লাগিল। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতেম পাখির পায়, কমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। বিনয়ের ইচ্ছা করিতে লাগিল বাউলকে ডাকিয়া ওই অচিন পাখির গানটা লিখিয়া লয়, কিন্তু ভোর রাত্রে যেমন শীত শীত করে অথচ গায়ের কাপড়টা টানিয়া লইতে উদ্যম থাকে না, তেমনি একটা আলস্যের ভাবে বাউলকে ডাকা হইল না, গান লেখাও হইল না। কেবল ওই অচেনা পাখির সুরটা মনের মধ্যে গুনগুন করিতে লাগিল। এমন সময় ঠিক তাহার বাসার সামনেই একটা ঠিকা গাড়ির উপর একটা মস্ত জুড়ি গাড়ি আসিয়া পড়িল এবং ঠিকা গাড়ির একটা চাকা ভাঙিয়া দিয়া দৃকপাত না করিয়া বেগে চলিয়া গেল। ঠিকা গাড়িটা সম্পূর্ণ উল্টাইয়া না পড়িয়া এক পাশে কাত হইয়া পড়িল। বিনয় তাড়াতাড়ি রাস্তার বাহির হইয়া দেখিল গাড়ি হইতে একটি 17-18 বৎসরের মেয়ে নামিয়া পড়িয়াছে এবং ভিতর হইতে একজন বৃদ্ধ গোছের ভদ্রলোক নামিবার উপক্রম করিতেছেন। বিনয় তাহাকে ধরাধরি করিয়া নামাইয়া দিল এবং তাহার মুখ বিবর্ণ হইয়া গেছে দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনার লাগেনি তো? তিনি বললেন, না, কিচ্ছু হয়নি বলিয়া হাসিবার চেষ্টা করিলেন। সে হাসি তখনই মিলাইয়া গেল এবং তিনি মূর্ছিত হইয়া পড়িবার উপক্রম করিলেন। বিনয় তাহাকে ধরিয়া ফেলিল ও উৎকণ্ঠিত মেয়েটিকে কহিল, এই সামনেই আমার বাড়ি, ভিতরে চলুন। বৃদ্ধকে বিছানায় শোয়ানো হইলে মেয়েটি চারিদিকে তাকাইয়া দেখিল ঘরের কোণে একটি জলের কুঁজা আছে। তখনই সেই কুঁজার জল গেলাসে করিয়া লইয়া বৃদ্ধের মুখে ছিটা দিয়া বাতাস করিতে লাগিল এবং বিনয়কে জিজ্ঞেস করিল, একজন ডাক্তার ডাকলে হয় না? বাড়ির কাছেই ডাক্তার ছিল,
বিনয় তাহাকে ডাকিতে বেহারা পাঠাইয়া দিল। ঘরের একপাশে টেবিলের উপরে একটা আয়না, তেলের শিশি ও চুল আঁচড়াইবার সরঞ্জাম ছিল। বিনয় সেই মেয়েটির পিছনে দাঁড়াইয়া সেই আয়নার দিকে এক দৃষ্টে চাহিয়া স্তব্ধ হইয়া রহিল। বিনয় ছেলেবেলা হইতেই কলিকাতার বাসায় থাকিয়া পড়াশুনো করিয়াছে। সংসারের সঙ্গে তাহার যাহা কিছু পরিচয় সে সমস্তই বইয়ের ভিতর দিয়া। নিঃসম্পর্কিয়া ভদ্র স্ত্রীলোকের সঙ্গে তাহার কোনো দিন কোনো পরিচয় হয় নাই। আয়নার দিকে চাহিয়া দেখিল যে মুখের ছায়া পড়িয়াছে সে কি সুন্দর মুখ। মুখের প্রত্যেক রেখা আলাদা করিয়া দেখিবার মতো তাহার চোখের অভিজ্ঞতা ছিল না। কেবল সেই উদ্বিগ্ন স্নেহে আনত তরুণ মুখের কোমলতা মণ্ডিত উজ্জ্বলতা বিনয়ের চোখে সৃষ্টির সদ্য প্রকাশিত একটি নতুন বিস্ময়ের মতো ঠেকিল। একটু পরেই বৃদ্ধ অল্পে অল্পে চক্ষু মেলিয়া মা বলিয়া দীর্ঘশ্বাস ফেলিলেন। মেয়েটি তখন দুই চক্ষু ছলছল করিয়া বৃদ্ধের মুখের কাছে মুখ নিচু করিয়া আর্দ্রস্বরে জিজ্ঞাসা করিল, বাবা, তোমার কোথায় লেগেছে? এ আমি কোথায় এসেছি বলিয়া বৃদ্ধ উঠিয়া বসিবার উপক্রম করিতেই বিনয় সম্মুখে আসিয়া কহিল, উঠবেন না, একটু বিশ্রাম করুন, ডাক্তার আসছেন। তখন তাহার সব কথা মনে পড়িল ও তিনি কহিলেন, মাথার এইখানটায় একটু বেদনা বোধ হচ্ছে, কিন্তু গুরুতর কিছু হয় নাই। সেই মুহূর্তে ডাক্তার জুতা মচমচ করিতে করিতে আসিয়া উপস্থিত হইলেন। তিনিও বলিলেন, বিশেষ কিছু হয়নি। গরম দুধ দিয়া অল্প ব্র্যান্ডি খাবাইবার ব্যবস্থা করিয়া ডাক্তার চলিয়া যাইতেই বৃদ্ধ অত্যন্ত সংকুচিত ও ব্যস্ত হইয়া উঠিলেন। তাহার মেয়ে তাহার মনের ভাব বুঝিয়া কহিল, বাবা, ব্যস্ত হচ্ছ কেন? ডাক্তারের ভিজিট আর ওষুধের দাম বাড়ি গিয়ে পাঠিয়ে দেব। এই বলিয়া বিনয়ের মুখের দিকে চাহিল। সে কি আশ্চর্য চক্ষু! সে চক্ষু বড় কি ছোট, কালো কি কটা, সে তর্ক মনেই আসে না। প্রথম নজরেই মনে হয় এই দৃষ্টির একটা অসন্দিগ্ধ প্রভাব আছে। তাহাতে সংকোচ নাই, দ্বিধা নাই, তাহা একটা স্থির শক্তিতে পূর্ণ। বিনয় বলিতে চেষ্টা করিল, ভিজিট অতি সামান্য, সেজন্য আপনারা না আমি বরং। মেয়েটি তার মুখের দিকে চাহিয়া থাকাতে কথাটা ঠিক মতো শেষ করিতে পারিল না। কিন্তু ভিজিটের টাকাটা তাহাকে যে লইতেই হইবে সে সম্বন্ধে কোনো সংশয় রহিল না। বৃদ্ধ কহিলেন, আমার ব্র্যান্ডির দরকার নেই। কন্যা তাহাকে বাধা দিয়া কহিল, কেন বাবা, ডাক্তারবাবু যে বলে গেলেন। বৃদ্ধ কহিলেন, ডাক্তারেরা এমন বলে থাকে, ওটা ওদের একটা কুসংস্কার। আমার যেটুকু দুর্বলতা আছে একটু গরম দুধ খেলেই হবে। দুধ খাইয়া বল পাইলে বৃদ্ধ বিনয়কে বলিলেন, এবারে আমরা যাই, আপনাকে বড় কষ্ট দিলাম। মেয়েটি বিনয়ের মুখের দিকে চাহিয়া কহিল, একটা গাড়ি যদি। বৃদ্ধ সংকুচিত হইয়া কহিলেন, আবার গাড়ির ব্যবস্থা কেন? আমাদের বাসা তো কাছেই, এইটুকু হেঁটেই যাব। মেয়েটি বলিল, না বাবা, সে হতে পারে না। বৃদ্ধ ইহার উপর কোনো কথা কহিলেন না এবং বিনয় নিজে গিয়া গাড়ি ডাকিয়া আনিল। গাড়িতে উঠিবার পূর্বে বৃদ্ধ তাহাকে জিজ্ঞেস করলেন, আপনার নামটি কি? বিনয় বলল, আমার নাম বিনয়ভূষণ চট্টোপাধ্যায়। বৃদ্ধ কহিলেন, আমার নাম পরেশচন্দ্র ভট্টাচার্য, নিকটে ৭৮ নম্বর বাড়িতে থাকি। কখনো অবকাশ মতো যদি আমাদের ওখানে যান তো বড় খুশি হব। মেয়েটি বিনয়ের মুখের দিকে দুই চোখ তুলিয়া নীরবে একটি অনুরোধের সমর্থন করিল। বিনয় তখনই সেই গাড়িতে উঠিয়া তাহাদের বাড়িতে যাইতে প্রস্তুত ছিল, কিন্তু সেটা কি শিষ্টাচার হইবে এই ভাবিয়া দাঁড়াইয়া রহিল।
গাড়ি ছাড়িবার সময় মেয়েটি বিনয়কে একটি ছোট্ট নমস্কার করিল। এই নমস্কারের জন্য বিনয় একেবারেই প্রস্তুত ছিল না। এই জন্য হতবুদ্ধি হইয়া সে প্রতি নমস্কার করিতে পারিল না। এইটুকু ত্রুটি লইয়া বাড়িতে ফিরিয়া সে নিজেকে বারবার ধিক্কার দিতে লাগিল। ইহাদের সঙ্গে সাক্ষাৎ হইতে বিদায় হওয়া পর্যন্ত বিনয় নিজের আচরণ সমস্তটা আলোচনা করিয়া দেখিল, আর মনে হইল আগাগোড়া তাহার সমস্ত ব্যবহারেই অসভ্যতা প্রকাশ পাইয়াছে। কোন কোন সময়ে কি করা উচিত ছিল, কি বলা উচিত ছিল, তাহা লইয়া মনে মনে কেবলই বৃথা আন্দোলন করিতে লাগিল। ঘরে ফিরিয়া আসিয়া দেখিল যে রুমাল দিয়া মেয়েটি তার বাপের মুখ মুছাইয়া দিয়াছিল সেই রুমালটি বিছানার উপর পড়িয়া আছে। সেটা তাড়াতাড়ি তুলিয়া লইল। তাহার মনের মধ্যে বাউলের সুরে ওই গানটা বাজিতে লাগিল। খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়। বেলা বাড়িয়া চলিল। বর্ষা রৌদ্র প্রখর হইয়া উঠিল। গাড়ির স্রোত আপিসের দিকে বেগে ছুটিতে লাগিল। বিনয় তাহার দিনের কোনো কাজেই মন দিতে পারিল না। এমন অপূর্ব আনন্দের সঙ্গে এমন নিবিড় বেদনা তাহার বয়সে কখনো সে ভোগ করে নাই। তাহার এই ক্ষুদ্র বাসা এবং চারিদিকের কুৎসিত কলিকাতা মায়াপুরীর মতো হইয়া উঠিল। যে রাজ্যে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সিদ্ধ হয় এবং অপরূপ রূপ লইয়া দেখা দেয়, বিনয় যেন সেই নিয়ম ছাড়া রাজ্যে ফিরিতেছে। এই বর্ষা প্রভাতের রৌদ্রের দীপ্ত আভা তাহার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করিল, তাহার রক্তের মধ্যে প্রবাহিত হইল, তাহার অন্তঃকরণের সম্মুখে একটা জ্যোতির্ময় জবনিকার মতো পড়িয়া প্রতিদিনের জীবনের সমস্ত তুচ্ছতাকে একেবারে আড়াল করিয়া দিল। বিনয়ের ইচ্ছা করিতে লাগিল নিজের পরিপূর্ণতাকে আশ্চর্যরূপে প্রকাশ করিয়া দেয়, কিন্তু তাহার কোনো উপায় না পাইয়া তাহার চিত্ত পীড়িত হইতে লাগিল। অত্যন্ত সামান্য লোকের মতোই সে আপনার পরিচয় দিয়াছে। তাহার বাসাটা অত্যন্ত তুচ্ছ, জিনিসপত্র নিতান্ত এলোমেলো, বিছানাটা পরিষ্কার নয়। কোনো কোনো দিন তাহার ঘরে যে ফুলের তোড়া সাজাইয়া রাখে, কিন্তু এমনই দুর্ভাগ্য সেদিন তাহার ঘরে একটা ফুলের পাপড়িও ছিল না। সকলেই বলে বিনয় সভাস্থলে মুখে মুখে যেরূপ সুন্দর বক্তৃতা করিতে পারে, কালে সে একজন মস্ত বক্তা হইয়া উঠিবে। কিন্তু সেদিন সে এমন একটা কথাও বলে নাই যাহাতে তার বুদ্ধির কিছুমাত্র প্রকাশ পায়। তাহার কেবলই মনে হইতে লাগিল, যদি এমন হইতে পারিত যে সেই বড় গাড়িটা যখন তাহাদের গাড়ির উপর আসিয়া পড়িবার উপক্রম করিতেছে, আমি বিদ্যুৎ বেগে রাস্তার মাঝখানে আসিয়া অতি অনায়াসেই সেই উদ্দাম জুড়ি ঘোড়ার লাগাম ধরিয়া থামাইয়া দিতাম। নিজের সেই কাল্পনিক বিক্রমের ছবি যখন তার মনের মধ্যে জাগ্রত হইয়া উঠিল, তখন একবার আয়নায় নিজের চেহারা না দেখিয়া থাকিতে পারিল না। এমন সময় দেখিল একটি 7-8 বছরের ছেলে রাস্তায় দাঁড়াইয়া তাহার বাড়ির নম্বর দেখিতেছে। বিনয় উপর হইতে বলিল, এই যে এই বাড়ি বটে। ছেলেটি যে তাহারই বাড়ির নম্বর খুঁজিতেছিল সে সম্বন্ধে তাহার মনে সন্দেহ মাত্র নাই। তাড়াতাড়ি বিনয় সিঁড়ির উপর চটি জুতা চটচট করিতে করিতে নিচে নামিয়া গেল। অত্যন্ত আগ্রহের সঙ্গে ছেলেটিকে ঘরের মধ্যে লইয়া তাহার মুখের দিকে চাহিল। সে কহিল, দিদি আমাকে পাঠিয়ে দিয়েছে। এই বলিয়া বিনয়ভূষণের হাতে এক পত্র দিল। বিনয় চিঠিখানি লইয়া প্রথমে লেফাফার উপরটা দেখিল। পরিষ্কার মেয়েলি ছাঁদের ইংরেজি অক্ষরে তাহার নাম লেখা। ভিতরে চিঠিপত্র কিছুই নাই, কেবলই কয়েকটি টাকা আছে। ছেলেটি চলিয়া যাইবার উপক্রম করিতেই বিনয় তাহাকে কোনো মতে ছাড়িয়া দিল না। তাহার গলা ধরিয়া তাহাকে দোতলার ঘরে লইয়া গেল। ছেলেটির রং তাহার দিদির চেয়ে কালো, কিন্তু মুখের ছাদে কতকটা সাদৃশ্য আছে। তাহাকে দেখিয়া বিনয়ের মনে ভারী একটা স্নেহ এবং আনন্দ জন্মিল। ছেলেটি বেশ সপ্রতিভ। সে ঘরে ঢুকিয়া দেওয়ালে একটা ছবি দেখিয়াই জিজ্ঞাসা করিল,
এ কার ছবি? বিনয় কহিল, এ আমার একজন বন্ধুর ছবি। ছেলেটি জিজ্ঞেস করল, বন্ধুর ছবি? আপনার বন্ধু কে? বিনয় হাসিয়া কহিল, তুমি তাকে চিনবে নে, আমার বন্ধু গৌরমোহন। তাকে গোরা বলি। আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে পড়েছি। এখনো পড়েন? না, এখন আর পড়িনি। আপনার সব পড়া হয়ে গেছে? বিনয় এই ছোট্ট ছেলেটির কাছেও গর্ব প্রকাশ করার প্রলোভন সংবরণ করিতে না পারিয়া কহিল, হ্যাঁ, সব পড়া হয়ে গেছে। ছেলেটি বিস্মিত হইয়া একটু নিঃশ্বাস ফেলিল। সে বোধহয় ভাবিল, এত বিদ্যা সেও কতদিনে শেষ করিবে কে জানে। বিনয় জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমার নাম শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়। বিনয় বিস্মিত হইয়া কহিল, মুখোপাধ্যায়? তাহার পরে একটু একটু করিয়া পরিচয় পাওয়া গেল। পরেশবাবু ইহাদের পিতা নহেন, তিনি ইহাদের দুই ভাই বোনকে ছেলেবেলা হইতে পালন করিয়াছেন। ইহার দিদির নাম আগে ছিল রাধারানী। পরেশবাবুর স্ত্রী তাহা পরিবর্তন করিয়া সুচরিতা নাম রাখিয়াছেন। দেখিতে দেখিতে বিনয়ের সঙ্গে সতীশের খুব ভাব হইয়া গেল। সতীশ যখন বাড়ি যাইতে উদ্যত হইল, বিনয় কহিল, তুমি একলা যেতে পারবে না। সে গর্ব করিয়া কহিল, আমি তো একলাই যাই। বিনয় কহিল, না না, আমি তোমাকে পৌঁছে দিগে। তাহার শক্তির প্রতি বিনয়ের এই সন্দেহ দেখিয়া সতীশ ক্ষুব্ধ হইয়া কহিল, কেন? আমি তো একলা যেতে পারি। এই বলিয়া তাহার একলা যাতায়াতের অনেকগুলি বিস্ময়কর দৃষ্টান্তের সে উল্লেখ করিতে লাগিল। কিন্তু তবু যে বিনয় কেন তাহার বাড়ির দ্বার পর্যন্ত তাহার সঙ্গে সঙ্গে গেল, তাহার ঠিক কারণটি বালক বুঝিতে পারিল না। সতীশ জিজ্ঞাসা করিল, আপনি ভিতরে আসবেন না? বিনয় সমস্ত মনকে দমন করিয়া কহিল, আর একদিন আসব। বাড়ি ফিরিয়া আসিয়া বিনয় সেই শিরোনামা লেখা লেফাফা পকেট হইতে বাহির করিয়া অনেকক্ষণ দেখিল। প্রত্যেক অক্ষরের টান ও ছাঁদ একরকম মুখস্থ হইয়া গেল। তারপরে টাকা সমেত সেই লেফাফা বাক্সের মধ্যে যত্ন করিয়া রাখিয়া দিল। এ কয়টা টাকা যে কোনো দুঃসময়েও খরচ করিবে এমন সম্ভাবনা রহিল না। দ্বিতীয় অধ্যায়। বর্ষার সন্ধ্যায় আকাশের অন্ধকার যেন ভিজিয়া ভারী হইয়া পড়িয়াছে। বর্ণহীন বৈচিত্র্যহীন মেঘের নিঃশব্দ শাসনের নিচে কলিকাতা শহর একটা প্রকাণ্ড নিরানন্দ কুকুরের মতো লেজের মধ্যে মুখ গুজিয়া কুণ্ডলি পাকাইয়া চুপ করিয়া পড়িয়া আছে। কাল সন্ধ্যা হইতে টিপ টিপ করিয়া কেবলই বর্ষণ হইতেছে। সে বৃষ্টিতে রাস্তার মাটিকে কাদা করিয়া তুলিয়াছে, কিন্তু কাদাকে ধুইয়া ভাসাইয়া লইয়া যাইবার মতো বল প্রকাশ করে নাই। আজ বেলা 4টে হইতে বৃষ্টি বন্ধ হইয়াছে, কিন্তু মেঘের গতিক ভালো নয়। এইরূপ আসন্ন বৃষ্টির আশঙ্কায় সন্ধেবেলায় নির্জন ঘরের মধ্যে যখন মন টেকে না এবং বাহিরেও যখন আরাম পাওয়া যায় না, সেই সময়টাতে দুটি লোক একটি তেতলা বাড়ির স্যাঁতস্যাঁতে ছাতে দুই বেতের মোড়ার উপর বসিয়া আছে। এই দুই বন্ধু যখন ছোট ছিল তখন স্কুল হইতে ফিরিয়া আসিয়া এই ছাতে ছোটাছুটি খেলা করিয়াছে। পরীক্ষার পূর্বেই উভয় চিৎকার করিয়া পড়া আবৃত্তি করিতে করিতে এই ছাতে দ্রুতপদে পাগলের মতো পায়চারি করিয়া বেড়াইয়াছে। গ্রীষ্মকালে কলেজ হইতে ফিরিয়া রাত্রে এই ছাতের উপরেই আহার করিয়াছে। তাহার পরে তর্ক করিতে করিতে কতদিন রাত্রি 2টা হইয়া গেছে এবং সকালে রৌদ্র আসিয়া যখন তাহাদের মুখের উপর পড়িয়াছে তখন চমকিয়া জাগিয়া উঠিয়া দেখিয়াছে সেইখানেই মাদুরের ওপর দুইজনে ঘুমাইয়া পড়িয়াছিল। কলেজে পাশ করা যখন একটাও আর বাকি রহিল না, তখন এই ছাতের উপরে মাসে একবার করিয়া যে হিন্দু হিতৈষী সভার অধিবেশন হইয়া আসিয়াছে, এই দুই বন্ধুর মধ্যে একজন তাহার সভাপতি আর একজন তাহার সেক্রেটারি। যে ছিল সভাপতি তার নাম
সে চারিদিকে সকলকে যেন খাপছাড়া রকমে ছাড়াইয়া উঠিয়াছে। তাহাকে তাহার কলেজের পণ্ডিত মশায় রজতগিরি বলিয়া ডাকিতেন। তাহার গায়ের রংটা কিছু উগ্র রকমের সাদা, হলদে আভা তাহাতে একটু স্নিগ্ধতা আনিয়া দেয় নাই। মাথায় সে প্রায় 6 ফুট লম্বা, হাড় চওড়া, 2 হাতের মুঠা যেন বাঘের থাবার মতো বড়। গলার আওয়াজ এমনি মোটা ও গম্ভীর যে হঠাৎ শুনিলে কে রে বলিয়া চমকিয়া উঠিতে হয়। তাহার মুখের গড়নও অনাবশ্যক রকমের বড় এবং অতিরিক্ত রকমের মজবুত। চোয়াল এবং চিবুকের হাড় যেন দুর্গদ্বারের দৃঢ় অর্গলের মতো। চোখের উপর ভ্রুরেখা নাই বলিলেই হয়, এবং সেখানকার কপালটা কানের দিকে চওড়া হইয়া গেছে। ওষ্ঠাধর পাতলা এবং চাপা, তাহার উপরে নাকটা খাঁড়ার মতো ঝুলিয়া আছে। 2 চোখ ছোট কিন্তু তীক্ষ্ণ। তাহার দৃষ্টি যেন তীরের ফলাটার মতো অতি দূর অদৃশ্যের দিকে লক্ষ্য ঠিক করিয়া, অথচ এক মুহূর্তের মধ্যেই ফিরিয়া আসিয়া কাছের জিনিসকেও বিদ্যুতের মতো আঘাত করিতে পারে। গৌরকে দেখিতে ঠিক সুশ্রী বলা যায় না, কিন্তু তাহাকে না দেখিয়া থাকিবার জো নাই। সে সকলের মধ্যে চোখে পড়িবে। আর তাহার বন্ধু বিনয় সাধারণ বাঙালি শিক্ষিত ভদ্রলোকের মতো নম্র অথচ উজ্জ্বল, স্বভাবের সৌকুমার্য ও বুদ্ধির প্রখরতা মিলিয়া তাহার মুখশ্রীতে একটি বিশিষ্টতা দিয়াছে। কলেজে সে বরাবরই উচ্চ নম্বর ও বৃত্তি পাইয়া আসিয়াছে। গোরা কোনো মতেই তাহার সঙ্গে সমানে চলিতে পারিত না। পাঠ্য বিষয়ে গোরার তেমন আসক্তিই ছিল না। বিনয়ের মতো সে দ্রুত বুঝিতে এবং মনে রাখিতে পারিত না। বিনয় তাহার বাহন হইয়া কলেজের পরীক্ষা কয়টার ভিতর দিয়া নিজের পশ্চাতে তাহাকে টানিয়া পার করিয়া আনিয়াছে। গোরা বলিতেছিল, শোনো বলি, অবিনাশ যে ব্রাহ্মদের নিন্দে করছিল, তাতে এই বোঝা যায় যে লোকটা বেশ সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। এতে তুমি হঠাৎ অমন খ্যাপা হয়ে উঠলে কেন? বিনয় বলছে, কি আশ্চর্য, এ সম্বন্ধে যে কোনো প্রশ্ন চলতে পারে তাও আমি মনে করতে পারতুম না। গোরা বলছে, তা যদি হয় তবে তোমার মনে দোষ ঘটেছে। একদল লোক সমাজের বাঁধন ছিঁড়ে সব বিষয়ে উল্টো রকম করে চলবে, আর সমাজের লোক অবিচলিতভাবে তাহাদের সুবিচার করবে, এ স্বভাবের নিয়ম নয়। সমাজের লোকে তাহাদের ভুল বুঝবেই। তারা সোজাভাবে যেটা করবে এদের চোখে সেটা বাঁকাভাবে পড়বেই। তাদের ভালো এদের কাছে মন্দ হয়ে দাঁড়াবেই। এইটাই হওয়া উচিত। ইচ্ছামতো সমাজ ভেঙে বেরিয়ে যাওয়ার কতগুলো শাস্তি আছে, এও তার মধ্যে একটা। বিনয় বলছে, যেটা স্বাভাবিক সেইটাই যে ভালো তা আমি বলতে পারি না। গোরা একটু উষ্ণ হইয়া কহিয়া উঠিল, আমার ভালোই কাজ নেই। পৃথিবীতে ভালো 2-4 জন যদি থাকে তো থাক, কিন্তু বাকি সবাই যেন স্বাভাবিক হয়, নইলে কাজও চলে না, প্রাণও বাঁচে না। ব্রাহ্ম হয়ে বাহাদুরি করার শখ যাদের আছে, অব্রাহ্মরা তাদের সব কাজেই ভুল বুঝে নিন্দে করবে, এইটুকু দুঃখ তাদের সহ্য করতেই হবে। তারাও বুক ফুলিয়ে বেড়াবে, আর তাদের বিরুদ্ধ পক্ষ তাদের পিছন পিছন বাহবা দিয়ে চলবে। জগতে এটা যে ঘটে না, ঘটলেও জগতে সুবিধে হতো না। বিনয় বলল, আমি দলের নিন্দের কথা বলছি না, এটা আমার ব্যক্তিগত। গোরা, দলের নিন্দে আবার নিন্দে কিসে? সে তো মতামত বিচার। ব্যক্তিগত নিন্দেই তো চাই। আচ্ছা সাধু পুরুষ, তুমি নিন্দে করতে না? বিনয় বলছে, করতুম, খুবই করতুম, কিন্তু সেজন্য আমি লজ্জিত আছি। গোরা তাহার ডান হাতের মুঠা শক্ত করিয়া কহিল, না বিনয়, এটা চলবে না, কিছুতেই না। বিনয় কিছুক্ষণ চুপ করিয়া রহিল, তারপরে কহিল, কেন, কি হয়েছে? তোমার ভয় কিসের? গোরা বলছে, আমি স্পষ্টই দেখতে পাচ্ছি তুমি নিজেকে দুর্বল করে ফেলছ। বিনয় ঈষৎ একটুখানি উত্তেজিত হইয়া কহিল, দুর্বল? তুমি জানো আমি ইচ্ছে করলে এখনই তাদের বাড়ি যেতে পারি। তারা আমাকে নিমন্ত্রণও করেছিল, কিন্তু আমি যাইনি। গোরা বলল, কিন্তু এই যে যাওনি, সেই কথাটা কিছুতেই ভুলতে পারছো না। দিনরাত কেবল ভাবছো যাইনি যাইনি।
আমি তাদের বাড়ি যাইনি। এর চেয়ে যে যাওয়াই ভালো ছিল। বিনয়: তবে কি যেতেই বলো? গোরা নিজের জানু চাপড়াইয়া কহিল, না, আমি যেতে বলিনি। আমি তোমাকে লিখে পড়ে দিচ্ছি, যেদিন তুমি যাবে সেদিন একেবারে পুরোপুরিই যাবে। তার পরদিন থেকে তাদের বাড়ি খানা থেকে শুরু করবে এবং ব্রাহ্ম সমাজের খাতায় নাম লিখিয়ে একেবারে দিগ্বিজয়ী প্রচারক হয়ে উঠবে। বিনয় বলছে, বলো কি তারপরে? গোরা বলছে, তারপরে মরার বাড়া তো গাল নেই। ব্রাহ্মণের ছেলে হয়ে তুমি গোভাগারে গিয়ে মরবে, তোমার আচার বিচার কিছুই থাকবে না, কম্পাস ভাঙা কাণ্ডারির মতো তোমার পূর্ব পশ্চিমের জ্ঞান লোপ পেয়ে যাবে। তখন মনে হবে জাহাজ বন্দরে উত্তীর্ণ করাই কুসংস্কার, সংকীর্ণতা, কেবল না হোক ভেসে চলে যাওয়াই যথার্থ জাহাজ চালানো। কিন্তু এসব কথা নিয়ে বকাবকি করতে আমার ধৈর্য থাকে না। আমি বলি তুমি যাও। অধঃপাতের মুখের সামনে পা বাড়িয়ে দাঁড়িয়ে থেকে আমাদের শুদ্ধ কেন ভয়ে ভয়ে রেখে দিয়েছ? বিনয় হাসিয়া উঠিয়া কহিল, ডাক্তার আশা ছেড়ে দিলেই যে রোগী সবসময় মরে যায় তা তো নয়। আমি তো নিদেনকালের কোনো লক্ষণ বুঝতে পারছি না। গোরা বলছে, পাচ্ছ না? বিনয়, না, পাচ্ছি না। গোরা, নাড়ি ছাড়ে ছাড়ে করছে না? বিনয়, না, দিব্যি জোর আছে। গোরা বলছে, মনে হচ্ছে না যে শ্রীহস্তে যদি পরিবেশন করে তবে ম্লেচ্ছের অন্নই দেবতার ভোগ? বিনয় অত্যন্ত সংকুচিত হইয়া কহিল, গোরা, বাস, এবার থামো। গোরা বলছে, কেন? এর মধ্যে তো আবরুর কোনো কথা নেই। শ্রীহস্ত তো অসূর্য স্পর্শ নয়। পুরুষ মানুষের সঙ্গে যা শেখহ্যান্ড চলে, সে পবিত্র করপল্লবের উল্লেখটি পর্যন্ত যখন তোমার সহ্য হলো না, তদা নাশংসে মরণায় সঞ্জয়। বিনয় বলছে, দেখো গোরা, আমি স্ত্রী জাতিকে ভক্তি করে থাকি, আমাদের শাস্ত্রেও। গোরা বলছে, স্ত্রী জাতিকে যেভাবে ভক্তি করছো তার জন্য শাস্ত্রের দোহাই পেরো না। ওকে ভক্তি বলে না। যা বলে তা যদি মুখে আনি তো মারতে আসবে আমাকে। বিনয় বলছে, এ তুমি গায়ের জোরে বলছো। গোরা, শাস্ত্রে মেয়েদের বলে পূজার হা, গৃহদীপ্তয়। তাঁরা পূজার হা, কেননা গৃহকে দীপ্তি দেন। পুরুষ মানুষের হৃদয়কে দীপ্তি করে তোলেন বলে বিলিতি বিধানে তাঁদের যে মান দেওয়া হয় তাকে পূজা না বলাই ভালো। বিনয়, কোনো কোনো স্থলে বিকৃতি দেখা যায় বলে কি একটা বড় ভাবের উপর ওরকম কটাক্ষপাত করা উচিত? গোরা অধীর হইয়া কহিল, বিনু, এখন যখন তোমার বিচার বুদ্ধি করবার বুদ্ধি গেছে তখন আমার কথা মেনেই নাও। আমি বলছি, বিলিতি শাস্ত্রে স্ত্রী জাতি সম্বন্ধে যে সমস্ত অত্যুক্তি আছে তাহার ভিতরকার কথাটা হচ্ছে বাসনা। স্ত্রী জাতিকে পূজা করবার জায়গা হলো মায়ের ঘর, সতীলক্ষ্মী গৃহিণীর আসন। সেখান থেকে সরিয়ে এনে তাদের যে স্তব করা হয় তার মধ্যে অপমান লুকিয়ে আছে। পতঙ্গের মতো তোমার মনটা যে কারণে পরেশবাবুর বাড়ির চারিদিকে ঘুরছে, ইংরেজিতে তাকে বলে লাভ। কিন্তু ইংরেজের নকল করে ওই লাভ ব্যাপারটাকেই সংসারের মধ্যে একটা চরম পুরুষার্থ বলে উপাসনা করতে হবে, এমন বাঁদরামি যেন তোমাকে না পেয়ে বসে। বিনয় কষাহত তাজা ঘোড়ার মতো লাফাইয়া উঠিয়া কহিল, আহ গোরা, থাক থাক, যথেষ্ট হয়েছে। গোরা বলছে, কোথায় যথেষ্ট হয়েছে? কিছুই হয়নি। স্ত্রী আর পুরুষকে তাদের স্বস্থানে বেশ সহজ করে দেখতে শিখিনি বলেই আমরা কতগুলো কবিত্ব জমা করে তুলেছি। বিনয় কহিল, আচ্ছা মানছি, স্ত্রী পুরুষের সম্বন্ধ ঠিক যেই জায়গাটাতে থাকলে সহজ হতে পারত, আমরা প্রবৃত্তির ঝোঁকে সেটা লঙ্ঘন করি এবং সেটাকে মিথ্যে করে তুলি। কিন্তু এই অপরাধটা কি কেবল বিদেশেরই? এ সম্বন্ধে ইংরেজের কবিত্ব যদি মিথ্যে হয় তো আমরা ওই যে কামিনী কাঞ্চন ত্যাগ নিয়ে সর্বদা বাড়াবাড়ি করে থাকি সেটাও তো মিথ্যে। মানুষের প্রকৃতি যা নিয়ে সহজে আত্মবিস্তৃত হয়ে পড়ে তার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য কেউ বা প্রেমের সৌন্দর্য অংশকেই কবিত্বের দ্বারা উজ্জ্বল করে তুলে তার মন্দটাকে লজ্জা দেয়, আর কেউ বা ওর মন্দটাকে বড় করে তুলে
কামিনী কাঞ্চন ত্যাগের বিধান দিয়ে থাকে। ও দুটো কেবল দুই ভিন্ন প্রকৃতির লোকের ভিন্ন রকম প্রণালী। এটাকেই যদি নিন্দে করো তবে অন্যায়টাকেও রেয়াত করলে চলবে না। গোরা বলছে, না, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার অবস্থা তেমন খারাপ হয়নি। এখনও যখন ফিলোসফি তোমার মাথায় খেলছে তখন নির্ভয় তুমি লাভ করতে পারো, কিন্তু সব থাকতে নিজেকে সামলে নিও। হিতৈষী বন্ধুদের এই অনুরোধ। বিনয় ব্যস্ত হইয়া কহিল, আর তুমি কি পাগল হয়েছ? আমার আবার লাভ? তবে এ কথা আমাকে স্বীকার করতেই হবে যে পরেশবাবুদের আমি যেটুকু দেখেছি এবং ওদের সম্বন্ধে যা শুনেছি তাতে ওদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা হয়েছে। বোধ করি তাই ওদের ঘরের ভিতরকার জীবনযাত্রাটা কীরকম সেটা জানবার জন্য আমার একটা আকর্ষণ হয়েছিল। গোরা বলছে, উত্তম কথা। সেই আকর্ষণটাই সামনে চলতে হবে। ওদের সম্বন্ধে প্রাণীবৃত্তান্তের অধ্যায়টা না হয় অনাবিষ্কৃতই রইল। বিশেষত ওরা হলেন শিকারী প্রাণী। ওদের ভিতরকার ব্যাপার জানতে গিয়ে শেষকালে এত দূর পর্যন্ত ভিতরে যেতে পারো যে তোমার টিকিটি পর্যন্ত দেখবার জোর থাকবে না। বিনয় বলছে, দেখো, তোমার একটা দোষ আছে। তুমি মনে করো যত কিছু শক্তি ঈশ্বর কেবল একলা তোমাকেই দিয়েছে, আর আমরা সবাই দুর্বল প্রাণী। কথাটা গোরাকে হঠাৎ যেন নতুন করিয়া ঠেকিল। সে উৎসাহ বেগে বিনয়ের পিঠে এক চাপ্পড় মারিয়া কহিল, ঠিক বলেছ, ওইটে আমার দোষ, আমার মস্ত দোষ। বিনয় বলছে, উফ, ওর চেয়েও তোমার আর একটা মস্ত দোষ আছে। অন্য লোকের সিদ্ধারের উপর কতটা আঘাত সয় তাও ওজনবোধ তোমার একেবারেই নেই। এমন সময় গোরার বড় বৈমাত্রেয় ভাই মহিম তাহার পরিপুষ্ট শরীর লইয়া হাঁপাইতে হাঁপাইতে উপরে আসিয়া কহিলেন, গোরা। গোরা তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, আগে। মহিম বলছে, এই দেখতে এলেন বর্ষার জলধর পটল আমাদের ছাদের উপর গর্জন করতে নেমেছে কিনা। আজ ব্যাপারখানা কি? ইংরেজকে বুঝি এতক্ষণে ভারত সমুদ্রের অর্ধেকটা পার করে দিয়েছ? ইংরেজদের বিশেষ কোনো লোকসান দেখছি না, কিন্তু নিচের ঘরে মাথা ধরে বড় বউ পড়ে আছে। সিংহনাদে তার যা অসুবিধা হচ্ছে এই আর কি। এই বলিয়া মহিম নিচে চলিয়া গেলেন। গোরা লজ্জা পাইয়া দাঁড়াইয়া রইল। লজ্জার সঙ্গে ভিতরে একটু রাগও জ্বলিতে লাগিল। তাহার নিজের বা অন্যের পরে ঠিক বলা যায় না। একটু পরে সে ধীরে ধীরে যেন আপন মনে কহিল, সব বিষয় যতটা দরকার আমি তার চেয়ে অনেক বেশি জোর করে ফেলি। এটা যে অন্যের পক্ষে কতটা অসহ্য তা আমার ঠিক মনেই থাকে না। বিনয় গৌরের কাছে আসিয়া সস্নেহে তার হাত ধরিল। তৃতীয় অধ্যায়। গোরা ও বিনয় ছাদ হইতে নামিয়া যাইবার উপক্রম করিতেছে, এমন সময় গোরার মা উপরে আসিয়া উপস্থিত হইলেন। বিনয় তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। গোরার মা আনন্দময়ী দেবীকে দেখিলে গোরার মা বলিয়া মনেই হয় না। তিনি ছিপছিপে পাতলা, আঁটোসাঁটো, চুল যদি বা কিছু পাকিয়া থাকে বাহির হইতে দেখা যায় না। হঠাৎ দেখিলে বোধ হয় তাহার বয়স 40-এরও কম। মুখের বের অত্যন্ত সুকুমার। নাকের, ঠোঁটের, চিবুকের, ললাটের রেখা যেন কে যেন যত্নে কুঁদিয়া কাটিয়াছে। শরীরের সমস্তই বাহুল্য বর্জিত। মুখে একটি পরিষ্কার ও সতেজ বুদ্ধির ভাব সর্বদাই প্রকাশ পাইতেছে। রং শ্যামবর্ণ। গোরার রঙের সঙ্গে তাহার কোনোই তুলনা হয় না। তাহাকে দেখিবা মাত্রই একটা জিনিস সকলের চোখে পড়ে, তিনি শাড়ির সঙ্গে সেমিজ পরিয়া থাকেন। আমরা যে সময়ের কথা বলিতেছি তখনকার দিনে মেয়েদের জামা বা সেমিজ পরা যদিও নব্যদলে প্রচলিত হইতে আরম্ভ হইয়াছে, তবু প্রবীণা গৃহিণীরা তাহাকে নিতান্তই খ্রিস্টানি বলিয়া অগ্রাহ্য করিতেন। আনন্দময়ীর স্বামী কৃষ্ণদয়াল বাবু কমিসেরিয়েটে কাজ করিতেন। আনন্দময়ী তাহার সঙ্গে ছেলেবেলা হইতে পশ্চিমে কাটাইয়াছেন, তাই ভালো করিয়া গা ঢাকিয়া গায়ে কাপড় দেওয়া যে লজ্জা বা পরিহাসের বিষয়, এ সংস্কার তাহার মনে স্থান পায় নাই। ঘর দুয়ার মাজিয়া ঘষিয়া, ধুইয়া মুছিয়া, রাঁধিয়া বাড়িয়া, সেলাই করিয়া, গুনতি করিয়া, হিসাব করিয়া, ঝাড়িয়া, রৌদ্রে দিয়া, আত্মীয় স্বজন প্রতিবেশীর খবর লইয়া তবু তাহার সময় যেন ফুরাইতে চাহে না।
শরীরে অসুখ করিলে তিনি কোনো মতেই তাহাতে আমল দিতে চান না। বলেন, অসুখে তো আমার কিছু হবে না, কাজ না করতে পেলে বাঁচব কী করে? গোরার মা উপরে আসিয়া কহিলেন, গোরার গলা যখনই নিচ থেকে শোনা যায় তখনই বুঝতে পারি বিনু নিশ্চয়ই এসেছে। কদিন বাড়ি একেবারে চুপচাপ ছিল। কি হয়েছে বলো তো বাছা? আসনি কেন? অসুখ বিসুখ হয়নি তো? বিনয় কুণ্ঠিত হইয়া কইল, না মা, অসুখ যে বৃষ্টি বাদল। গোরা কহিল, তা বই কি, এরপরে বৃষ্টি বাদল যখন ধরে যাবে তখন বিনয় বলবে যে রোদ পড়েছে। দেবতার ওপর দোষ দিলে দেবতা তো কোনো জবাব করেন না, আসল মনের কথা অন্তর্যামীই জানেন। বিনয় কহিল, গোরা তুমি কি আজ বাজে বকছ? আনন্দময়ী কহিলেন, তা সত্যি বাছা, অমন করে বলতে নেই। মানুষের মন কখনো ভালো থাকে, কখনো মন্দ থাকে, সব সময় কি সমান যায়? তাই নিয়ে কথা পারতে গেলে উৎপাত করা হয়। তা আয় বিনু, আমার ঘরে আয়, তোর জন্য খাবার ঠিক করেছি। গোরা জোর করিয়া মাথা নাড়িয়া কহিল, না 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 মা, সে হচ্ছে না, তোমার ঘরে আমি বিনয়কে খেতে দেব না। আনন্দময়ী বলল, বেশ তাই না তো? কেন বাপু, তোকে তো আমি কোনোদিনও খেতে বলিনি। এদিকে তোর বাপ তো ভয়ঙ্করই শুদ্ধাচারী হয়ে উঠেছেন, সপাক না হলে খান না। বিনু আমার লক্ষ্মী ছেলে, তোর মতো ওর গোঁড়ামি নেই, তুই কেবল ওকে জোর করে ঠেকিয়ে রাখতে চাস। গোরা বলছে, সে কথা ঠিক, আমি জোর করেই ওকে ঠেকিয়ে রাখব। তোমার ওই খ্রিস্টান দাসী লক্ষ্মিয়াটাকে না বিদায় করে দিলে তোমার ঘরে খাওয়া চলবে না। আনন্দময়ী বলছেন, ওরে গোরা, অমন কথা তুই মুখে আনিস নে। চিরদিন ওর হাতে তুই খেয়ে এসেছিস, ও তোকে ছেলেবেলা থেকে মানুষ করেছে। এই সেদিন পর্যন্ত ওর হাতে চাটনি না হলে তোর যে খাওয়া রুচত না। ছোটবেলায় তোর যখন বসন্ত হয়েছিল, লক্ষ্মিয়া যে করে তোকে সেবা করে বাঁচিয়েছে, সে আমি কোনোদিনও ভুলতে পারবো না। গোরা বলছে, ওকে পেনশন দাও, জমি কিনে দাও, ঘর করে দাও, যা খুশি করো, কিন্তু ওকে রাখা চলবে না মা। আনন্দময়ী বলছে, গোরা, তুই মনে করিস টাকা দিলেই সব ঋণ শোধ হয়ে যায়? ও জমিও চায় না, বাড়িও চায় না, তোকে না দেখতে পেলে ও মরে যাবে। গোরা তখন বলছে, তবে তোমার খুশি, ওকে রাখো, কিন্তু বিনু তোমার ঘরে খেতে পারবে না। যা নিয়ম তা মানতে হবে, কিছুতেই তার অন্যথা হতে পারে না। মা, তুমি এত বড় অধ্যাপকের বংশের মেয়ে, তুমি যে আচার পালন করে চলো না, এটা কিন্তু। আনন্দময়ী তখন বলছে, ওগো, তোমার মা আগে আচার পালন করেই চলতো, তাই নিয়ে অনেক চোখের জলও ফেলতে হয়েছে। তখন তুমি ছিলে কোথায়? রোজ হিপ করে পূজা করতে বসতুম, আর তোমার বাবা এসে টান মেরে ফেলে দিতেন। তখন অপরিচিত বামুনের হাতেও ভাত খেতে আমার ঘেন্না করত। সেকালে রেলগাড়ি বেশি দূর ছিল না, গরুর গাড়িতে, ডাক গাড়িতে, পালকিতে, উটের উপর চড়ে কতদিন ধরে কত উপোস করে কাটিয়েছি। তোমার বাবা কি সহজে আমার আচার ভাঙতে পেরেছিলেন? তিনি স্ত্রীকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতেন, তার সাহেব মুনিবরা তাকে বাহবা দিত। তার মাইনে বেড়ে গেল, ওই জন্যেই তাকে এক জায়গায় অনেক দিন রেখে দিত, প্রায় নড়াতেই চাইতো না। এখন তো বুড়ো বয়সে চাকরি ছেড়ে দিয়ে রাস রাস টাকা নিয়ে তিনি হঠাৎ উল্টে খুব শুচি হয়ে দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু আমি তা পারবো না। আমার 7 পুরুষের সংস্কার একটা একটা করে নির্মূল হচ্ছে, সেসব কি এখন আর বললেই ফেরানো যায়? গোরা বলছে, আচ্ছা, তোমার পূর্বপুরুষদের কথা ছেড়ে দাও, তারা তো কোনো আপত্তি করতে আসছে না, কিন্তু আমাদের খাতিরে তোমাকে কতগুলো জিনিস মেনে চলতেই হবে। না হয় শাস্ত্রের মান নাই রাখলে স্নেহের মান তো রাখতে হবে। আনন্দময়ী বলছেন, ওরে, অত করে আমায় কি বোঝাচ্ছিস? আমার মনে কি হয় সে আমিই জানি। আমার স্বামী, আমার ছেলে, আমাকে নিয়ে তাদের যদি পদে পদে কেবল বাধ্যে লাগলো, তবে আমার আর সুখ কী নিয়ে বল? কিন্তু তোকে কোলে নিয়েই
আমি আচার ভাসিয়ে দিয়েছি তা জানিস? ছোট ছেলেকে বুকে তুলেই বুঝতে পারা যায় যে জাত নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না। সে কথা যেদিন বুঝেছি সেদিন থেকে এ কথা নিশ্চয়ই জেনেছি যে আমি যদি খ্রিস্টান বলে, ছোট জাত বলে কাউকে ঘৃণা করি, তবে ঈশ্বর তোকেও আমার কাছ থেকে কেড়ে নেবে। তুই আমার কোল ভরে আমার ঘর আলো করে থাক, আমি পৃথিবীর সকল জাতের হাতেই জল খাব। আজ আনন্দময়ীর কথা শুনিয়া বিনয়ের মনে হঠাৎ কি একটা অস্পষ্ট সংশয়ের আভাস দেখা দিল। সে একবার আনন্দময়ীর আর একবার গোরার মুখের দিকে তাকাইল। তখনই মন হইতে সকল তর্কের উপক্রম দূর করিয়া দিল। গোরা কহিল, মা, তোমার যুক্তিটা ভালো বোঝা গেল না। যারা বিচার করে শাস্ত্র মেনে চলে তাদের ঘরেও তো ছেলে বেঁচে থাকে, আর ঈশ্বর তোমার সম্বন্ধে বিশেষ আইন খাটাবেন এ বুদ্ধি তোমাকে কে দিলে? আনন্দময়ী বলছেন, যিনি তোকে দিয়েছেন বুদ্ধিও তিনিই দিয়েছেন। তা আমি কি করব বল, আমার এতে কোনো হাত নেই। কিন্তু ওরে পাগল, তোর পাগলামি দেখে আমি হাসবো কি কাঁদবো তা ভেবে পাইনি। যাক সে কথা, তবে বিনয় আমার ঘরে খাবে না। গোরা, ও তো এখনই সুযোগ পেলে ছোটে, লোভটিও 16 আনা, কিন্তু মা আমি যেতে দেব না। ও যে বামুনের ছেলে, দুটো মিষ্টি দিয়ে সে কথা ওকে ভোলালে চলবে না। ওকে অনেক ত্যাগ করতে হবে, প্রবৃত্তি সামলাতে হবে, তবে ও জন্মের গৌরব রাখতে পারবে। মা তুমি কিন্তু রাগ করো না, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি। আনন্দময়ী বলছেন, আমি রাগ করব? তুই বলিস কি? তুই যা করছিস এই তুই জ্ঞানে করছিস নে, তা আমি তোকে বলে দিলুম। আমার মনে এই কষ্ট রইল যে তোকে মানুষ করলুম বটে, কিন্তু যাই হোক গে, তুই যাকে ধর্ম বলে বেড়াস সে আমার মানা চলবে না। না হয় তুই আমার ঘরে আমার হাতে নাই খেলি, কিন্তু তোকে তো দুসন্ধে দেখতে পাবো, এই আমার ঢের। বিনয়, তুমি মুখটি অমন মলিন করো না বাপ, তোমার মনটি নরম। তুমি ভাবছো আমি দুঃখ পেলুম? কিছু না বাপ, আর একদিন নিমন্ত্রণ করে খুব ভালো বামুনের হাতেই তোমাকে খাইয়ে দেব। আর ভাবনা কি, আমি কিন্তু বাছা লক্ষ্মীয়ার হাতে জল খাবো, সে আমি সবাইকে বলে রাখছি। গোরার মা নিচে চলিয়া গেলেন। বিনয় চুপ করিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তারপর ধীরে ধীরে কহিল, গোরা, এটা যেন একটু বাড়াবাড়ি হচ্ছে। গোরা বলল, কার বাড়াবাড়ি? তোমার। গোরা, এক চুলো বাড়াবাড়ি নয়, যেখানে যা সীমা আমি সেইটে ঠিক রক্ষা করে চলতে চাই। কোনো ছুতো ওই সুচাগ্র ভূমি ছাড়তে আরম্ভ করলেই শেষকালে কিছুই বাকি থাকবে না। বিনয় বলছে, কিন্তু মা যে। গোরা, মা কাকে বলে সে আমি জানি, আমাকে কি সে আবার মনে করিয়ে দিতে হবে? আমার মার মতো মা কজনের আছে, কিন্তু আচার যদি না মানতে শুরু করি তবে একদিন হয়তো মাকেও মানব না। দেখো বিনয়, তোমাকে একটা কথা বলি, মনে রেখো, হৃদয় জিনিসটা অতি উত্তম, কিন্তু সকলের চেয়ে উত্তম নয়। বিনয় কিছুক্ষণ পর একটু ইতস্তত করিয়া বলিল, দেখো গোরা, আজ মার কথা শুনে আমার মনের ভিতর কিরম একটা নাড়াচাড়া হচ্ছে। আমার বোধ হচ্ছে যেন মার মনে কি একটা কথা আছে, সেইটা তিনি আমাদের বোঝাতে পারছেন না, তাই কষ্ট পাচ্ছেন। গোরা অধীর হইয়া কহিল, আহ বিনয়, অত কল্পনা নিয়ে খেলিও না, ওতে কেবলই সময় নষ্ট হয়, আর কোনো ফল হয় না। বিনয় বলছে, তুমি পৃথিবীর কোনো জিনিসের দিকে কখনো ভালো করে তাকাও না, তাই যেটা তোমার নজরে পড়ে না সেইটাকেই তুমি কল্পনা বলে উড়িয়ে দিতে চাও। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কতবার দেখেছি মা যেন কিসের জন্য একটা ভাবনা পুষে রেখেছেন, কি যেন একটা ঠিক মতো মিলিয়ে দিতে পারছেন না, সেই জন্য ওর ঘরকন্নার ভিতরে একটা দুঃখ আছে। গোরা, তুমি ওর কথাগুলো একটু কান পেতে শুনো। গোরা বলছে, কান পেতে যতটা শোনা যায় তা আমি শুনে থাকি, তার চেয়েও বেশি শোনবার চেষ্টা করলে ভুল শোনবার সম্ভাবনা আছে বলেই সেইটা চেষ্টা করি না।